আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী বিজ্ঞান সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে কত এই 7.3 অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবো। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে তোমরা ইতিমধ্যে জানো যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ পর্যায় সারণী 18 নং গ্রুপে অবস্থিত এবং নিষ্ক্রিয় গ্যাসগুলোর এই নিষ্ক্রিয়তা বা স্থিতিশীলতার কারণ হচ্ছে এদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ যে কয়েকটি করে ইলেকট্রন দরকার এবং সেই কয়েকটি ইলেকট্রন দ্বারা মূলত কি থাকে, সর্বশেষ শক্তি স্তরটা পূর্ণ থাকে। এই কারণে এরা কি নিষ্ক্রিয় বা স্থিতিশীল। এবং হিলিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে কত 2, কাজে তার একটি মাত্র শক্তি স্তরে সেটি হচ্ছে এই যে 1s এবং সেটি পূর্ণ করতে মাত্র 2টি ইলেকট্রনের প্রয়োজন হয় এবং হিলিয়ামের সর্বশেষ কক্ষপথ বা শক্তি স্তরে সেই 2টি ইলেকট্রনই রয়েছে। এবং অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস সমূহের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন দিয়ে মূলত হচ্ছে এস এবং পি অরবিটাল পূর্ণ থাকে এবং নিচে কয়েকটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। অর্থাৎ দেখো হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কত, আমাদের হচ্ছে 1s এবং এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকে আমার কয়টা, 2টা, এবং দেখো এখানে আমার 2টা আছে অর্থাৎ পূর্ণ আছে সর্বশেষ শক্তি স্তর। এই কারণে হিলিয়াম একটা হচ্ছে কি নিষ্ক্রিয় মৌল। ঠিক একইভাবে নিয়নের ক্ষেত্রে আমাদের সর্বশেষ শক্তি স্তরে আমাদের হচ্ছে দেখো এস এবং পি এই দুটো অরবিটালে মূলত ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার কারণে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনের কিছু কয়টা 8টা এবং এই 8টা থাকার কারণে নিয়ন হচ্ছে আমার কি নিষ্ক্রিয় গ্যাসের কি করে ইলেকট্রন কাঠামো লাভ করে। ঠিক একইভাবে আর্গনও মূলত হচ্ছে তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এস এবং পি অরবিটাল মূলত কি আছে, ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, ফলে আর্গনও হচ্ছে এই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে। এখানে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন মূলত কয়টা 8টা। ঠিক একইভাবে দেখো এখানে ক্রিপ্টনেরও সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন অর্থাৎ এস এবং পি অরবিটাল ইলেকট্রন দ্বারা কি আছে, পূর্ণ আছে, ফলে ক্রিপ্টনের একটা মূলত হচ্ছে কি তোমার হচ্ছে এই নিষ্ক্রিয় মৌল। ঠিক একইভাবে জেনন এরও সর্বশেষ শক্তি স্তরে মূলত কয়টা করে রয়েছে, এই এস এবং পি অরবিটাল পূর্ণ থাকার কারণে সেও মূলত হচ্ছে কি নিষ্ক্রিয় ইলেকট্রনের কাঠামো লাভ করে, অর্থাৎ এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় মৌল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এগুলোর একটু হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখে নেই। তাহলে আমরা দেখো যে হিলিয়ামের, তাহলে আমরা কি বুঝলাম যে সর্বশেষ শক্তি স্তর 2টা থাকার দরকার, 2টাই আছে, তার মানে এটা একটা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করছে। আবার হচ্ছে দেখো নিয়নের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর এস এবং পি অরবিটাল পূর্ণ থাকার কারণে মূলত হচ্ছে নিয়ন হচ্ছে আবার কি যে এই নিষ্ক্রিয় মৌল। একইভাবে আর্গনের সর্বশেষ শক্তি স্তর দেখো অর্থাৎ 3 নম্বর শক্তি স্তর এস এবং পি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, ফলে এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে। ঠিক একইভাবে ক্রিপ্টনের দেখো সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ 4 এই এস এবং পি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার কারণে এই ক্রিপ্টনের মূলত একটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এখন ভাবে হচ্ছে জেনন অর্থাৎ 5 নম্বর শক্তি স্তর এস এবং পি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, এই কারণে এটা হচ্ছে মূলত নিষ্ক্রিয় মৌল। ঠিক একইভাবে রেডন দেখো যে তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কি এই যে 6 অর্থাৎ এস এবং পি এই দুটো অরবিটাল পূর্ণ থাকার কারণে 8টা করে ইলেকট্রন নিয়ে মূলত হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে। দেখো হিলিয়াম ব্যতীত বাকি যেগুলো আছে সবগুলোর সর্বশেষ শক্তি স্তর মূলত 8টা করে ইলেকট্রন রয়েছে, একমাত্র হিলিয়ামেরই সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন নিয়েও মূলত সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে। এবার এখানে আমাদের কি বলতেছে যে নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন বিন্যাস দেখা যায় যে এই হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তর 2টি ইলেকট্রন রয়েছে এবং হিলিয়ামের বেলায় তার সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে 2টি ইলেকট্রনের প্রয়োজন হয়, কাজে ইলেকট্রন বিন্যাস কি আছে, স্থিতিশীল আছে। তাহলে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের বেলায় তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন অর্থাৎ হচ্ছে এস এবং পি অরবিটাল পূর্ণ করে ইলেকট্রন বিন্যাস কি করে বিদ্যমান থাকে। তাহলে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন থাকলে তারা সর্বাধিক স্থিতিশীল অর্জন করে, আর সর্বশেষ শক্তি স্তরে 2টি থাকলে তাকে হচ্ছে দ্বিত্ব বলে, আর 8টি করে ইলেকট্রন থাকলে তাকে আমরা কি বলে, অষ্টক বলে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে দ্বিত্ব ও অষ্টক পূর্ণ থাকার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অধিকতর স্থিতিশীল হয় এবং অধিকতর স্থিতিশীলতার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অন্য কোনো মৌলকে ইলেকট্রন প্রদান করে না, এমনকি অপর কোনো মৌলের কাছ থেকেও কোনো ইলেকট্রন গ্রহণ করে না এবং এরা রাসায়নিকভাবে আসক্তিহীন হয়ে পড়ে বা এরা নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি কোনো মৌলেরই সর্বশেষ শক্তি স্তরে এরূপ দ্বিত্ব বা অষ্টক পূর্ণ থাকে না, ফলে তারা স্থিতিশীল হয় না এবং অন্য মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে দ্বিত্ব বা অষ্টক পূরণ করতে চায় এবং এই জন্য তারা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ প্রদান বা ভাগাভাগি
মাধ্যমে পরস্পরের সাথে কি করে বন্ধন গঠন করে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা তারপরে যদি আমরা নিচের দিকে আসি, আমাদের এখানে বলতেছে যে অস্টকের নিয়ম। তাহলে এখানে কি বলতেছে যে আমরা জানি যে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল, তাই প্রতিটি মৌল তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, অর্থাৎ তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করার প্রবণতা দেখা যায়। তাহলে একমাত্র হিলিয়াম ছাড়া বাকি সব নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে কয়টা করে রয়েছে, আবার 8টা করে ইলেকট্রন রয়েছে, যেটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। তাই মৌল বা পরমাণুসমূহ যখন অণু গঠন করে তখন তারা ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তাই একে আমরা কি বলি, অস্টক নিয়ম বলা হয়। যেমন উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে মিথেন অণুতে কার্বন এর সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে এবং এই 8টি ইলেকট্রনের মধ্যে 4টি কার্বনে আর বাকি 4টি মূলত হাইড্রোজেন পরমাণু থেকে আসে। তো চলো আমরা এই মিথেনের উদাহরণটা আরো একটু বিস্তারিত দেখে নেই যে আসলে অস্টক নিয়ম কি। আমাদের আরো একটা নিয়ম আছে হচ্ছে দুইয়ের নিয়ম। তাহলে আমরা অস্টক এবং দুইয়ের এই দুটো নিয়ম নিয়ে একটু আলোচনা করি। তাহলে এখন আমরা আলোচনা করব মূলত হচ্ছে অস্টক এবং দুইয়ের নিয়মটা কি। তাহলে আমরা কি জানি যে প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখা যায় এবং হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিদ্যমান এবং অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে। একে আমরা কি বলি, অস্টক বলি। অর্থাৎ যে সকল মৌল মূলত হচ্ছে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন কি করে অর্জন করে এবং নিষ্ক্রিয় গ্যাসে কাঠামো লাভ করে, তাকে আমরা বলা হয় অস্টক নিয়ম। যেমন এই যে মিথেন অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান, যেখানে এই যে 4টি ইলেকট্রন নিজস্ব কার্বনের নিজস্ব আর বাকি 4টি ইলেকট্রন আসে মূলত হাইড্রোজেন পরমাণু থেকে। তাহলে পাশের চিত্রে দেখানো হলো যে এইভাবে পরমাণু সমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যৌগ গঠনের পদ্ধতিকে আমরা অস্টক নিয়ম বলি। দেখো এখানে আমাদের হচ্ছে মাঝে কে রয়েছে, মূলত এখানে হচ্ছে কার্বন। কার্বনের আমার হচ্ছে কত, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টা করে ইলেকট্রন থাকে আর এই 4টা ইলেকট্রন 4টা হাইড্রোজেনের সাথে কি করে সমযোজী বন্ধন গঠন করে, অর্থাৎ পরস্পরের সাথে শেয়ার করে। ফলে কি হয়েছে যে আমার কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়ে গেছে, অর্থাৎ সে অস্টক কি করছে, অস্টক নিয়ম অনুসারে সে হচ্ছে যৌগ গঠন করছে। আর হাইড্রোজেনের দেখো সর্বশেষ শক্তি স্তরে কটা করে রয়েছে, মূলত হচ্ছে 2টা করে। তার মানে কি হাইড্রোজেন হচ্ছে দ্বিতীয় নিয়ম অনুসারে সে কি করে তার সর্বশেষ শক্তি স্তরে হিলিয়ামের নিউক্লিয়াস গঠন করে, মূলত সে কি করে দ্বিতীয় নিয়ম মেনে চলে। তাহলে এখানে তারপরে কি বলছে যে অস্টক নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা নতুন একটি নিয়মের উপস্থাপন করেন, যাকে আমরা হচ্ছে কি দুইয়ের নিয়ম বলা হয়। তাহলে দুইয়ের নিয়মটি অস্টক নিয়ম থেকে অধিকতর উপযোগী এবং আধুনিক। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলো সর্বশেষ শক্তি স্তরে যেমন 2টি বা 8টি ইলেকট্রন বিদ্যমান, তেমনি অণু গঠনের কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে এবং এটি হচ্ছে দুইয়ের নিয়ম। অর্থাৎ অণু গঠনের সময় যদি কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকে তাহলে তাকে আমরা কি বলবো, দুইয়ের নিয়ম বলবো। যেমন এই যে হাইড্রোজেনে কিন্তু সর্বশেষ শক্তি স্তরে দেখো এক জোড়া ইলেকট্রন রয়েছে, এখানে একটা, এখানে একটা, দেখো এখানে এখানে। তার মানে কি যেহেতু আমার এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকলে সেটা কি দুইয়ের নিয়ম অনুসরণ করে, তার মানে এখানে হাইড্রোজেন কিন্তু কিসের নিয়ম অনুসরণ করতেছে, দুইয়ের নিয়ম অনুসরণ করতেছে। অর্থাৎ এই যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে। যেমন বেরিয়াম ক্লোরাইড, তাহলে এখানে অণুর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি বেরিয়াম, তাহলে বেরিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2 জোড়া অর্থাৎ 4টি ইলেকট্রন বিদ্যমান থাকে। এই কারণে বেরিয়াম ক্লোরাইড মূলত হচ্ছে দুইয়ের নিয়ম অনুসরণ করে। একইভাবে হচ্ছে বোরন ফ্লোরাইড, তাহলে অণুর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরনের সর্বশেষ শক্তি স্তরে 3 জোড়া অর্থাৎ 6টি ইলেকট্রন বিদ্যমান থাকে। ঠিক একইভাবে তোমার হচ্ছে এই বেরিয়াম ফ্লোরাইডও মূলত হচ্ছে কি করে, এই দুইয়ের নিয়ম অনুসরণ করে। তাহলে মিথেনে অণুর কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান। শুধু তাই নয়, কেন্দ্রীয় পরমাণু ছাড়াও অন্য পরমাণুগুলো অর্থাৎ ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া বা 8টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে যাদের 8টা করে থাকে তারা হচ্ছে কি এই অস্টক নিয়ম অনুসরণ করবে। তাহলে একইভাবে এই যে ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান, হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 1 জোড়া ইলেকট্রন অর্থাৎ 2টি ইলেকট্রন বিদ্যমান। এই ক্ষেত্রে সকল পরমাণু দুইয়ের নিয়ম অনুসরণ করছে। তাহলে উল্লেখ্য যে অর্থাৎ যে সকল পরমাণু এই যে সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া বা 8টি করে ইলেকট্রন থাকে তারা দুইয়ের নিয়ম অনুসরণ করতে পারে বা
তারা হচ্ছে অষ্টক নিয়ম অনুসরণ করতে পারে। তাহলে পর্যায় সারণী 1 থেকে 20 পর্যন্ত মৌলসমূহ মূলত হচ্ছে অষ্টক ও 2 এর নিয়ম ভালোভাবে অনুসরণ করে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে আসলে অষ্টক এবং 2 এর নিয়মের মধ্যে পার্থক্য কি। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।